প্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে বরাবর মতোই থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। দর্শক, পুরো দেশ জুড়ে চলছে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ। তার মধ্যেও স্বস্তির একটি বিষয় হচ্ছে গতকালকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, যার কারণে তাপমাত্রার আজ কিছুটা কম। তারপরেও গরমের নানা ধরনের সমস্যা নিয়ে দেশের বিভিন্ন স্থানে অনেকে ভুগছেন এবং আজকের বিষয়টিতে আমরা তাই রেখেছি যে গরমের স্বাস্থ্য সুরক্ষা, এই হিটওয়েভ বা হিটওয়েভ থেকে বাঁচার উপায়গুলো কী কী, সেই সাথে গরমের নানা ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, নিজেদেরকে কিভাবে সেফ রাখতে পারি বা কিভাবে প্রতিরোধ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফয়জুল ইসলাম চৌধুরী, প্রাক্তন অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেই সাথে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে গরমের নানা ধরনের সমস্যাগুলো নিয়ে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকেই শুরুতেই অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। স্যার ধন্যবাদ ডাক্তার মৌলি। বাংলা ভিশনের দর্শকদেরকে, কলা কৌশল যারা কর্তা ব্যক্তি আছেন সবাইকে, আর দর্শক যারা এখন দেখছেন আগামীতে পরবর্তী দেখবেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। স্যার, আমরা একটা বিষয় নিয়ে কিছুদিন ধরে কথা বলছি, কারণ বিষয়টি অনেকদিন ধরে যাচ্ছে, কিন্তু স্যার আমরা গত 1 থেকে 2 মাস ধরে প্রায় গ্রীষ্মের একটা প্রচণ্ড দাবদাহ, একটা হিটওয়েভ আমরা যেটাকে বলছি, অ্যালার্ট এখনো জারি আছে। তারপর গতকালকে একটু স্বস্তির বিষয়, অনেক জায়গায় কিন্তু স্যার বৃষ্টি হয়েছে, তাপমাত্রা আজ কমে এসেছে, কিন্তু এখনো আমরা কিন্তু সুরক্ষিত অবস্থায় যাইনি। তো সেই প্রেক্ষাপট থেকে স্যার একটু যদি জানো, অনেকে বারবার প্রশ্ন করেন যে হিটওয়েভ বলছে কেন, মানে কেন আগে এরকম বলা হয়নি, কেন এখন আমরা বলছি হিটওয়েভ। তো এই হিটওয়েভটার বিষয়ে যদি একটু বলেন স্যার, কোন সময়টাকে আমরা আসলে হিটওয়েভ বলছি? ধন্যবাদ আমার প্রশ্নের জন্য। হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষরা প্রাকৃতিক দুর্গতি নিয়ে ঘেরাও হয়ে আছি। তাপদাহ, দাবদাহ, কখনো কখনো শৈত্যপ্রবাহ, এর সাথে অনেক সময় অধিকতর পানির প্রবাহ, তার সাথে আছে ভাইরাস, ডেঙ্গু করোনার ভাইরাসের আধিক্য, সব কিছু মিলে তারপরে আমরা ইনশাল্লাহ ভালোই আছি। এখনকার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে হিট ওয়েভ। গত মাসখানেক যাবৎ হিট ওয়েভ চলছে আমাদের দেশে। হিট ওয়েভ বাই ডেফিনেশন হিট ওয়েভ বলা যাবে তখনই যখন লো ল্যান্ডের টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হিলি এলাকার টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে, এবং এটা যদি একসাথে কন্টিনিউ 2 দিন থাকে তখন বলবো হিট ওয়েভ। আর ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO ডেফিনেশন মতে যদি 5 দিন থেকে থাকে তাহলে আমরা বলবো হিট ওয়েভ। ওয়েভ মানে একটা আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু আমাদের দেশে তো এখন 1 মাসের মতো চলছে, তো এটা ওয়েভ না হয় পারসিস্টেন্ট কিছু একটা হয়ে যাচ্ছে। 2 দিন বা 5 দিন যেটাই ডেফিনেশন হোক না কেন, কিন্তু পৃথিবীর কথাও দেখা গেছে 1937 সালে দেখা গেছে এক দেশে 101 দিন ছিল সেই হিট ওয়েভ। এই হিট ওয়েভ যখন হয় তখন আমাদের সবাই আমরা খুব অস্বস্তিতে পড়ে থাকি, এবং অস্বস্তিগুলো কি কি সেগুলো তুমি যদি আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করো আমি তখন বলবো। স্যার, এই প্রসঙ্গতে আসবো যে আমরা যেহেতু হিটওয়েভ নিয়ে কথা বলছিলাম, এই জায়গা থেকে একটু স্যার জেনে নিই যে হিটওয়েভ যদি হয়, যেটা আমাদের দেশে আগে এরকম ছিল না বাট এখন আছে, এবং অনেক দিন ধরে আপনি বলছিলেন স্যার 2 থেকে 5 দিন হলে আমরা বলি ওয়েভ, কিন্তু আমাদের দেশে অনেক দিন ধরে কিন্তু চলছে। সেক্ষেত্রে আসলে কিন্তু অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেমগুলো কিন্তু স্যার হচ্ছে বিভিন্ন ধরনের। এইটা যদি একটু বলেন যে শুধুমাত্র হিটওয়েভ থেকে আসলে কি কি পাওয়া যাচ্ছে আমাদের দেশে? হ্যাঁ, শুধুমাত্র হিটওয়েভ থেকে আমরা যেগুলো পাবো, হিটওয়েভ এত ডেঞ্জারাস কেন, আমরা হিটওয়েভ নিয়ে এত আলোচনা কেন করছি? হিটওয়েভ হতে পারে মরণ ব্যাধি, মরণ কামড় দিতে পারে, যখন এটা হিট স্ট্রোক বলে। ওয়েভ থেকে সরাসরি ওয়েভ থেকে কতগুলো জিনিস হয়, যেমন সান বার্ন হয়, হাতের চামড়া টামড়া জ্বলে যেতে পারে, তার কিছু ফুসকা যেমন যেটা আমরা ঘামাচি বলি ওগুলো হতে পারে 2 নম্বর। 3 নম্বর ফেটিক হতে পারে। ফেটিক হিটের কারণে ফেটিক মানে চলাফেরা একেবারে দুর্বলতা। তার ফেটিকটাকে যদি আমরা আর একটু বাড়িয়ে দিই তখন হিট এক্সজশন, আমাদের কাজকর্ম করতে ভালো লাগবে না, একেবারে বাইরে যেতে ভালো, হিট এক্সজশন। এটাকে যদি সিরিয়াস পর্যায়ে, লিথাল পর্যায়ে, মরণ পর্যায়ে নিয়ে যাই তখন এটাকে বলি আমরা হিট স্ট্রোক।
স্ট্রোক তো বাই ডেফিনেশন লস অফ ব্রেন ফাংশন। আমরা বলি না স্ট্রোক হয়েছে, রক্তক্ষরণ বা এগুলো, এইটাও স্ট্রোক, এইটাও স্ট্রোক। ওইটা হচ্ছে তোমার ভাস্কুলার স্ট্রোক। স্ট্রোক স্ট্রোক কথাটা অর্থ হচ্ছে লস অফ ব্রেন ফাংশন। আমরা যে স্ট্রোকটা সবসময় আমরা বলি ওটা হচ্ছে ভাস্কুলার স্ট্রোক, আর এটা হচ্ছে হিট স্ট্রোক। এখানেও লস অফ ব্রেন ফাংশন হবে, তবে এটা ডিউ টু হিট। হিট যখন 40°C উপরে অনেক দিন থেকে যাবে তখন মানুষ আর হিট স্ট্রোক হওয়ার পিছনে কিন্তু একটা মেকানিজম আছে, সেই মেকানিজমে পড়ে যায় হিট স্ট্রোক হবে। হিট স্ট্রোক হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ডেথ। সাধারণত যদি আমরা নিরাময় করে না পারি, মানুষ কিন্তু সে আনকনশাস হয়ে যাবে, হট গরম, চামড়া গরম হয়ে যাবে, চামড়া শুকনো হয়ে যাবে। সাথে সাথে যদি তাকে এগুলো হয় পথে ঘাটে, যখন মানুষ খুব গরমের ভিতর থাকে, সাথে সাথে যদি আমরা এটা নিরাময় করতে না পারি, সাথে সাথে নিরাময় করা যায়ও না, সুতরাং দেখা যায় যে পেশেন্ট মৃত্যু মুখে পতিত হয়। এইখানে হিট ওয়েভের ডেঞ্জারটা। এটা ছাড়াও, এটা তো ডাইরেক্ট হিট, এটা ছাড়াও হিটের কারণে অন্যান্য শারীরিক কিছু সমস্যা হয়। অন্যান্য সমস্যা যেটা মনে করো হিট, যেহেতু টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে গেলে বা টেম্পারেচার কমে গেলে ভাইরাল রিপ্লিকেশন হয় বডিতে, তখন ভাইরাস ফিভার হয়, জ্বর হয়, অনেকেরই এটা হচ্ছে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সর্দি কাশি, এগুলো অনেকেরই এবার হচ্ছে। তারপর গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, ওইটাও ভাইরাল এন্টেরাইটিস হতে পারে। এগুলো হচ্ছে অন্যান্য রোগসমূহ হচ্ছে। স্যার এই যেহেতু স্যার মেডিসিনে অনেকদিন ধরে আপনি প্র্যাকটিস আছেন, যে এই সময়টাতে স্যার, এই গরমের এই সময়টাতে, এখন তো হিট স্ট্রোক চলছে, বাট আমরা যেহেতু আজকে গরম নিয়েও কথা বলছি, তো এই গরমের সময়টাতে স্যার কি ধরনের পেশেন্টগুলো আসে আপনার কাছে খুব বেশি মাত্রায় এই সময়টাতে? এই সময়টাতে বেশি পেশেন্ট আসে যে দুর্বল, ফেটিক। এই সময়টাতে আসে ভাইরাস, জ্বর নিয়ে আসে। যে কোনো ভাইরাস কিন্তু পিক অফ দি টেম্পারেচারে কিন্তু তার ইয়েটা বেড়ে যায়, তার প্রলিফারেশনটা বেড়ে যায়। এই সময় আসে আপার রেসপিরেটরি ইনফেকশন, সর্দি। এই যে গত মনে করো রোজার শেষের দিক থেকে এই পর্যন্ত শুধু সর্দি, ঈদের পরে সর্দি কাশি কন্টিনিউ আসতেছে। এগুলো কিন্তু সিনসাইটিয়াল ভাইরাস, আপার রেসপিরেটরি ইনফেকশন একটু ভাইরাস এমনিতে থাকে। এগুলো এই হিটের সাথে প্রলিফারেট করেই সর্দি কাশি, এগুলো তো মানুষ অস্বস্তিকর। এই সমস্ত রোগগুলো বেশি আসে আর কি। তো এখানে স্যার একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে ভাইরালের যে বিষয়টা থাকে এবং জ্বরের বিষয়টা থাকে, অনেক সময় দেখা যায় জ্বর যখন হয় আমরা কিন্তু বেশিরভাগ সময় নানা ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, যেহেতু আপনি বলছেন ভাইরাস থেকে বেশিরভাগ হচ্ছে। তো এই বিষয়টাতে যদি বলেন যে এই সময় জ্বরটা আসলে কিরকম থাকে? অনেক সময় জ্বর দেখা যাচ্ছে যে জ্বর সকালে এসে রাতে চলে গেল, আবার অনেক সময় দেখা যাচ্ছে লম্বা সময় থাকছে। তো এই জায়গাটাতে আসলে আমাদের কি করণীয়, বা এই সময় জ্বরগুলো কিরকম হয়? ধন্যবাদ ডাক্তার মলি, আপনার হিন্ট দিয়েছেন যে অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে নেই। আপনি তো প্রোগ্রাম করে আসছেন, আপনি আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ আগামীও থাকবেন। আমরা কিন্তু সবসময় যেনভাবে অ্যান্টিবায়োটিক নেওয়ার বিরোধী। অ্যান্টিবায়োটিক আমরা কখন নিব? যখন ব্যাকটেরিয়া দিয়ে যখন জ্বরটা হবে। জ্বর হতে পারে ভাইরাস দিয়ে, জ্বর হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে, জ্বর হতে পারে অন্যান্য বিভিন্ন কারণে জ্বর হতে পারে। জ্বর হলো আর অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, এটা আমি মনে করবো একটা অপরাধ, কোনোভাবেই খাওয়া উচিত নয়। জ্বরের কারণ যখন বের করবো, এটা একটা ব্যাকটেরিয়া, এবং কোন ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ ওটা নিরূপণ করে আমরা অ্যান্টিবায়োটিক নিব। এমনি জ্বর হলো, কেউ যদি অ্যান্টিবায়োটিক নিয়ে নেয়, সে নিজেও মিসগাইডেড, ভুল হবে। তা সে যদি কোথাও ফার্মেসিতে যায়, ফার্মেসি একটা কিছু দেন, ফার্মেসিওয়ালা যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, সেই ফার্মেসিওয়ালারও দোষ হবে, দোষ করবো। যদি কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানও যদি দিয়ে দেন, আমি বলবো না, উনি রেজিস্টার্ড ফিজিশিয়ানও একটু অসচেতন হয়ে গেছেন, উনি ঠিকমতো ওষুধগুলো দেন নাই। তো অ্যান্টিবায়োটিক দিতে হবে জ্বরের কারণ ভাইরাস না, ব্যাকটেরিয়া নিরূপণ করে, এবং ব্যাকটেরিয়াকে বাহির করতে হবে কোন ব্যাকটেরিয়া, ওইটা কোন জ্বরের কোন অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ, ওটা দেখে তারপর দিতে হবে। তাহলে আমরা প্রথমত অ্যান্টিবায়োটিক দিব না, এটা জানিয়ে রাখি পুরা বাংলা ভিশনের মাধ্যমে সব দর্শকদের। জ্বর হওয়ার সাথে সাথে আপনারা অ্যান্টিবায়োটিক নেবেন না। ফার্মেসিতে যাই দেখবেন জ্বর এক ধরনের একটা ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক আর সব সময় দিয়ে দেয়, এটা নেবেনই না। জ্বরের হলে পরে কি হতে পারে, কি করবেন, জ্বর হওয়ার সাথে সাথে আপনি একটু আপনার গতি থামিয়ে দিবেন, ব্যস্তকে আপনি স্থবির করে দিবেন, নিজে আপনি বিশ্রামে চলে যাবেন। পানিও বেশি খাবেন, লবণ পানীয়, ডাবের পানি, এগুলো বেশি খাবেন। লবণ পানি খাবেন, এই জন্য জ্বরের সাথে ঘাম হয়, ঘামের সাথে লবণ টবণ চলে যায়, এগুলো খাবেন। তারপর আপনার বড় জোর প্যারাসিটামল খাবেন, প্যারাসিটামল খাবেন। অনেকে বেশি জ্বর সাপোজিটরি দিয়ে দেয়, অন্য একটা অ্যানেসাইডি সাপোজিটরি দিয়ে দেয়, এটা খুবই খারাপ একটা প্র্যাকটিস। সাপোজিটরি NSAID সাপোজিটরি কোনোভাবেই নেবেন না। সাপোজিটরি নিলে সেটা প্যারাসিটামল সাপোজিটরি আপনি নিতে পারেন। স্পঞ্জিং করবেন,
এইভাবে চালাবেন। একদিন 2 দিন 3 দিন দেখে যদি জ্বর না কমে, যেমন আমারও তো জ্বর ছিল, 2 দিন পরে জ্বরটা আমার চলে গেছে, তাই না? যদি না যায় তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারে ভালো বুঝিয়ে বলুন কি আপনার, তখন ডাক্তার দেখা যাবে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তার চয়েস করছে। নিজের থেকে আপনি কোনো ওষুধ, প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না, আর অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রশ্নই আসে না। অনেক ধন্যবাদ স্যার। সেখানে আরেকটা বিষয় থাকে যে এখন কি স্যার জ্বর বা যে ভাইরাসগুলো দিয়ে হচ্ছে সেটার সাথে কি স্যার মানে ডেঙ্গু বা অন্য ধরনের কোনো জ্বরের সম্ভাবনা থাকে? বা হ্যাঁ, এই জ্বরগুলো আসলে কোন কি ভাইরাস না, দিয়ে বা কি কারণে হচ্ছে এই স্যার? যে সাধারণ ভাইরাস যেগুলো সবসময় হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিনসাইটিয়াল রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এই সমস্ত ভাইরাস দিয়ে হতে পারে। তার সাথে তো আপনার ডেঙ্গু থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটাও একটু নিরূপণ করে নেওয়া উচিত, তাই না? অনেক ধন্যবাদ স্যার। আমরা এই জায়গাটাতে একটু স্যার জানি, আপনি স্যার একটা কথা বলছিলেন যে এই যে সিজন যে চেঞ্জটা হচ্ছে স্যার, এখন প্রচন্ড গরম ছিল, একটু বৃষ্টি হচ্ছে, আবার সামনে আবার হয়তো গরম একটু কমে বৃষ্টির দিকে যাব হয়তো আমরা বর্ষাকালের দিকে। এই সময়টাতে স্যার দেখা যাচ্ছে যে গরমের ইয়েতে রেসপিরেটরি প্রবলেমগুলো অনেক অনেক বেড়ে যায়। তো কী ধরনের সমস্যাগুলো নিয়ে আসে এই সময়ের? কারণ অনেকে দেখা যায় কাশি হচ্ছে গরমের মধ্যে, কাশছে, আবার ঠান্ডা পানি খেয়ে ফেলছে ফ্রিজ থেকে। এই বিষয়গুলো স্যার দেখা যায় অনেক সমস্যা তৈরি করে পরবর্তীতে। এটা যদি একটু বলেন যে স্যার। দেখেন, আমাদের শরীরে যতগুলো অর্গান আছে, স্কিন একটা অর্গান, ভিতরের ব্রেইন বলেন, রেসপিরেটরি ট্র্যাক্ট বলেন, জিআই ট্র্যাক্ট বলেন, লিভার বলেন, ব্রেইন বলেন, এতগুলো অর্গানের মাঝে কিন্তু সরাসরি অ্যাটমসফিয়ারের সাথে জড়িত দুটো অর্গান। একটা হচ্ছে স্কিন, অ্যাটমসফিয়ার যে কোনো চেঞ্জ স্কিন আসে লাগবে, গরম হলে গরম লাগবে, শীত হলে শীত লাগবে। আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ার যে কোনো চেঞ্জ কিন্তু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, কারণ রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে অ্যাটমসফিয়ার সম্পর্ক আছে, নাক, তারপর শ্বাস ফুসফুস সরাসরি আছে। সুতরাং অ্যাটমসফিয়ারে যে কোনো বিবর্তন, যে কোনো পরিবর্তন ইফেক্টটা রেসপিরেটরি ট্র্যাক্টে আসে। এই জন্য দেখবেন যে শীত যখন চেঞ্জ অফ টেম্পারেচার হয়, ঋতুকাল যখন চেঞ্জ হয়, এক ঋতু আর ঋতুতে যায়, অর্থাৎ টেম্পারেচার যখন চেঞ্জ হয় আর অ্যাটমসফিয়ারের জিনিসপত্র কিছু চেঞ্জ হয়, তখন তার ইফেক্টটা রেসপিরেটরি ট্র্যাক্টে পড়ে, তখন রেসপিরেটরি ট্র্যাক্টটা রিয়েক্টিভ হয়। রিয়েক্টিভ হওয়া মানে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট রিয়েক্টিভ হওয়া মানে সর্দি কাশি এগুলো শুরু হবে। তাই এই সময় সর্দি কাশি এগুলো শুরু হয়। এই সর্দি কাশি শুরু হবে হয়তো বা রেসপিরেটরি ট্র্যাক্টে একটা স্বাভাবিক ভাইরাস আছে, ওই ভাইরাসগুলো রিপ্লিকেট করে যখন অনেক অনেক গুণে বেড়ে যাবে, তখন তাদের ঝামেলার কারণে এই রেসপিরেটরি ট্র্যাক্টের আপনার সর্দি কাশি এগুলো রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যে সব জিনিস বের হয়, এক্সুডেট বলে যেগুলো বের হয়, এগুলো বেশি বেশি বের হবে। এগুলো আমরা বের করার চেষ্টা করব, তখনই কাশি হবে, সর্দি হবে। এখানে স্যার আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে এই সময়টাতে আসলে কিভাবে সুস্থ থাকা যায় বা এই ট্রিটমেন্টগুলোকে আসলে আমরা কিভাবে হ্যাঁ, নিতে এইটাই পারি? খুব বেশি ইম্পর্টেন্ট, কীভাবে সুস্থ থাকা যায়। তা আবার একটু ফিরে আসি, সুস্থ থাকা যায় তো লাস্ট ইয়ে। তার আগে এই যে হিট ওয়েভটা কেন হচ্ছে, হিট ওয়েভটা হচ্ছে যেটা বলবো, এখন এখন বিজ্ঞানীরা বলছেন, সবাই বলছেন, বলার তো অপেক্ষা বাকি নেই, এটা হচ্ছে মানব সৃষ্টি। মানে হিট ওয়েভটা এই এত গরম তো একসময় ছিল না, এখন কেন? এবং বিংশ শতাব্দীর আগে, এখন তো বিংশ শতাব্দী চলছে, বিংশ শতাব্দী থেকে কিন্তু বিংশ শতাব্দী আজকে 24 বছর, তাই না? 2001 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রতি বছরই কিন্তু হিট ওয়েভ চলে আসছে। আমি স্টাডি করে দেখলাম যে শুধু 2014 সালটা বাদ গেছে, আমরা 1, 2, 3, 4, একেবারে 7, 13, 14 বাদ 15 থেকে। কিন্তু তার আগে, এর আগের শতাব্দী, ঊনবিংশ শতাব্দীতে হিট ওয়েভ আসতো 4, 5, 8, 10 বছর পর আসতো, এখনই প্রতি বছরই আসছে। হিট ওয়েভ হওয়ার কারণ হচ্ছে একটা যে গ্রিন হাউস ইফেক্ট, এটা আমরা অনেকে জানা শুরু করেছি। এই গ্রিন হাউস ইফেক্ট ভেরি ভেরি অ্যাটমসফিয়ারিকের একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইফেক্ট, অ্যাটমসফিয়ারের ব্যালেন্স মেনটেন করার জন্য, হিট রেগুলেশন করার জন্য। এই গ্রিন হাউস ইফেক্টটা কিন্তু থ্রেটেন হচ্ছে। কীভাবে থ্রেটেন হচ্ছে দেখেন, নর্মালি গ্রিন হাউস থেকে কী হয়, সূর্য রশ্মি থেকে যা রশ্মি বের হয় 49% তোমার ভূমি অ্যাবজর্ব করে নেয়, আর 5% ওইটা রিফ্লেক্ট করে নেয়। তো 49 আর 5 করে 54%। 6% টেম্পারেচার অ্যাটমসফিয়ারে থাকে, 60%, আর থাকলো 40%। তার 20% ক্লাউড নিয়ে নেয়, আবার 20% ক্লাউড রিফ্লেক্ট করে দেয় এই 40%। এই যে পার্সেন্টেজ যখন হেরফের হবে, মনে করেন যে আপনার ভূমি হতে অ্যাবজর্ব করছে কম, রিফ্লেক্ট করছে বেশি, তখন পৃথিবীটা গরম হয়ে গেল। তো এই যে এইটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট কেন বলে? গ্রিন হাউস এই ইফেক্টের কারণে পৃথিবীটা গ্রিন থাকবে, মরুভূমি হবে না, গ্রিন থাকবে।
এই 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 এই- এই- এই যে সূর্যরশ্মির যে তাপ, তার সাথে যে মানব সৃষ্টি কত কিছু জিনিস আমরা এনভায়রনমেন্টকে নষ্ট করে দিচ্ছি। মনে গাছ এনভায়রনমেন্ট কিভাবে আরবানাইজেশন, আর শুধু বিল্ডিং আর বিল্ডিং, সুতরাং এনভায়রনমেন্ট নষ্ট। আপনি মাটিটাকে আমরা সিমেন্টিং করে দিচ্ছি, পানিগুলো অ্যাবজর্ব হতে পারছে না, এনভায়রনমেন্ট নষ্ট। নদী নালা খাল বিল এগুলো থাকছে না, এনভায়রনমেন্ট নষ্ট। এর কারণে কিন্তু পুরো এনভায়রনমেন্টাল অ্যানোমালি হয়ে গ্রিন হাউস ইফেক্টটা ইন ডেঞ্জার হয়ে গেছে। গ্রিন হাউস ইফেক্ট ডেঞ্জার হওয়ার ফলে পৃথিবীটা গরম হয়ে গেছে। এইটাই হচ্ছে কিন্তু মেইন থিং। তারপর আসেন, তাহলে এটা হলো। আর আর কি কারণ হিট 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 স্ট্রোক বা হিট ওয়েভগুলো হওয়ার পিছনে আর কি কারণ? আর কারণ হচ্ছে হিউম্যান বডির যে একটা নেচার, হিট রেগুলেটরি সিস্টেম। বডি থেকে ভিতরে গেলে যে আমরা জ্বর হলে আবার হিট রেগুলেট করি, ঠান্ডায় অতি ঠান্ডায় ভিতরের হিটটাকে ঠিক রাখি, অতি গরমে ভিতরের হিটটাকে ঠিক রাখি। হিট রেগুলেটরি সিস্টেম অনেক সময় সমস্যা হয়ে থাকে। যাদের হিট রেগুলেটরি সিস্টেমের সমস্যা, তাদের বেলায় কিন্তু হিট স্ট্রোকটা হবে। আর যাদের হিট রেগুলেটরি সিস্টেম ঠিক আছে, তারা কি করে, তাদের বেলায় কি হয়, অতিরিক্ত হিটের কারণে হিটটা ডিসিপিটেট করার জন্য, শরীর থেকে বের করার জন্য, দেখা যায় শরীর থেকে বের হয় কীভাবে, ঘাম দিয়ে। ঘামের সাথে গরম পানিটা, ঘাম তো গরম পানি, গরমটা চলে যাবে। বেশি যেতে যেতে কী হবে, শরীর থেকে পানি বের হয়ে গেল, পানির সাথে সোয়েটের সাথে লবণ, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম বের হয়ে গেল, তখন আমাদের এক্সজস্টন হবে। শুধু এই তিনটি কারণের জন্য আমাদের হিট স্ট্রোকের রেজাল্ট আমরা পেয়ে যাই। তো এখানে আরেকটা বিষয় আপনি শেয়ার করতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে যে আমাদের গরমের যে সমস্যাগুলো, বিশেষ করে রেসপিরেটরি সমস্যাগুলো, এবং এগুলোকে আমরা স্যার কিভাবে একটু প্রতিরোধ করতে পারি, বা এই ধরনের সমস্যাগুলো বললেই প্রতিরোধ কিভাবে করতে পারি? প্রথম কথা, আমাদের গরম থেকে বাঁচতে হবে। আমাদের গরম থেকে বাঁচতে হবে। এখন বাঁচবো কীভাবে? তবু চেষ্টা করতে হবে। যখন গরম নাই, শীত নাই, তখন আমরা যে কোনো সময় যে কোনো কাপড় চোপড় পরে ফেলতে পারি, তখন বের হয়ে যাব। কিন্তু যখন হিটের সময়, গরমের সময় বা অতি ঠান্ডার সময়, কিন্তু আমাদের এই ব্যাপারে আমাদের লিমিটেশন রাখতে হবে। হিট স্ট্রোক, হিট না হোক, অতি ঠান্ডা কি আপনি রাত্রেবেলা গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে যেতে পারবেন? তা তো সম্ভব না। এমনিতে তো হয়তো বা আমরা পারতেছি। সুতরাং এইটা একটা নাম্বার ওয়ান। আমি যে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। ঘরে কোণে পড়ে থাকুক, ঘরে এসি না থাকুক, ফ্যান না থাকুক, কিন্তু ঘরে কোণে পড়ে থাকলে তো সরাসরি সূর্য রশ্মিটা আমাকে পাচ্ছে না। একটা, হ্যাঁ যাবো, অতি প্রয়োজন ছাড়া যাব না। যেখানে 3 বার যাওয়া লাগে আমি একবারে যে কাজ ছেড়ে আসবো। 1 2 নম্বর কথা হচ্ছে, বের হওয়ার সময় আমাকে লুজ ড্রেস, হালকা রঙের, সাদা রঙের, এই ড্রেসগুলো আমাদের পরে আসতে হবে। দেখেন আমি আজকে পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে আসছি, এগুলো এই কারণেই আর কি। আচ্ছা, 3 নম্বর কারণ হচ্ছে, আমি মাথায় একটা ছাতা নিব, আমি ছাতা নিতে হবে। ছাতা যাতে আমার শরীরে যাতে হিটটা তারপরেও আসবে, শরীরে না আসতে পারে। 4 নম্বর হচ্ছে, আমি যাওয়ার পথে এই দোকানের শেডের নিচে গাছ থাকলে গাছের নিচে এইগুলো একটু করব। 5 নম্বর হচ্ছে, আমি সাথে পানি বা শরবত এগুলো সাথে নিয়ে যাব, যাতে আমি এগুলা পানি বা শরবত, লবণ শরবত এগুলো আমি খেতে পারি। এই পথে ঘাটে আবার যে অন্য খালি খেজুরের রস সেগুলো খাবো, তাও আবার সমস্যা, অ্যান্ট্রাইটিস হবে, ভাইরাল হিপাটাইটিস হবে। এইভাবে আমাদের। তারপরে হচ্ছে আর কি, বেশি এক্সস্টিভ কাজ করবো না। যেমন রিক্সাওয়ালা উনি যদি আগের মতো রিক্সা চালান, তাহলে হিট স্ট্রোকে পড়ে যাবেন। আমি আর কোনোভাবে, এটা তো একটা আসলে বিপদের সময়, একটা বিপদের সময় ওইভাবে আমাদের চলতে হবে, তাই না? একেবারে আমরা ফ্রি চলতে পারবো, লিমিটেশনের ভিতরে থাকতে হবে। এইটাই হচ্ছে একেবারে প্রাথমিক প্রিভেনশন অফ দি হিট স্ট্রোক। এইভাবে চললে দেখা যাবে যে হিটের অন্য সমস্যাগুলো আমরা আসতেছে না। এখানে আরেকটা বিষয় আছে যে, যেহেতু স্যার আমরা কথা বলছিলাম যে গতকালকে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, তো এই সময়টাতেও কিন্তু স্যার কিছু ধরনের রোগগুলো আসে, যে গরম থেকে হঠাৎ করে যখন আবার বৃষ্টি হয়, এই সময়তে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যায় ভুগে থাকি। তো এই প্রবলেমগুলো কি হয় স্যার, যে যাতে আবারও বৃষ্টি হলে আবার যে প্রবলেমগুলো হবে, সেটা নিয়ে যদি একটু বলি স্যার। এই প্রবলেমগুলো দেখেন, চেঞ্জ অফ টেম্পারেচার, রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। চেঞ্জ অফ টেম্পারেচার মনে করেন যে 40 ডিগ্রি থেকে হঠাৎ করে 20 ডিগ্রিতে নেমে গেল, এটা ওয়াইড রেঞ্জ, এই রেঞ্জটাও কিন্তু খারাপ। তারপর আপনার রেট অফ চেঞ্জ, মনে করেন 40 থেকে 39, 38, 37, এভাবে না নেমে 40 থেকে 35 হয়ে গেলো, 35, 30 হয়ে গেলো, রেটটা বেশি। এই রেটে কিন্তু ভাইরাল রিপ্লিকেশন হয়। সুতরাং আমাদের একেবারে টেম্পারেচার নামার সিস্টেম থাকতে হবে, আস্তে আস্তে নামতে হবে, একসাথে বেশি নামা যাবে না। আর
টেম্পারেচার আবার বেশি কমাও যাবে না এইভাবে আস্তে আস্তে, তখন দেখা যাবে শরীরের ভিতরে অন্য ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তবে এই যে যে জ্বর হলো, সরি বৃষ্টি যে হলো, হিট কি তেমন কমেছে কি? তেমন কমে, এটা বৈজ্ঞানিকরা আগেই বলেছেন যে বৃষ্টি হলেও কিন্তু কমবে না, কারণ এক পশলা বৃষ্টি, এতদিনের গরম, এনভায়রনমেন্ট তো গরম হয়ে আছে, পৃথিবীটা তো গরম হয়ে আছে, এখানে একটু বৃষ্টি দিয়ে কী হবে? আপনি গরম, আপনার আপনার চুলোর উপরে আপনার তাওয়াটা গরম হয়ে আছে, একটু পানি দিলে কী হবে? এটা তো ঠান্ডা হবে না, তাই না? অরিজিনাল তো গরম হয়ে আছে। সুতরাং আমাদের হিট স্ট্রোকটা আসলে যতই সময় আসবে, হিট স্ট্রোকটা একটা মারাত্মক আকারে পরিণত হবে, যেহেতু এটা ম্যান মেড, এগুলো পার্মানেন্ট খারাপ জিনিস হয়ে গেছে, এটাকে ভালো করা তো সম্ভব না। অনেক ধন্যবাদ স্যার। স্যার এখানে একটু আপনি শেয়ার করতে চাচ্ছিলেন, যেহেতু ওই যে আমরা বলছিলাম যে বৃষ্টির কিছুটা ইফেক্ট কিছুটা আছে, স্বস্তি। হ্যাঁ, এবং সেই সাথে আবার দেখা যায় স্যার সামনে হয়তো বা সময়ের সাথে আরেকটু বৃষ্টি হবে, যেটা আমরা বর্ষাকালের দিকে যাব, তখন স্যার অনেক ধরনের সমস্যাগুলোতে আমাদের লুজ মোশন কিন্তু অনেকের এই গরমের মধ্যেও কিন্তু স্যার এটা হচ্ছে। তো এটার কারণগুলো স্যার কি, বা আমরা কি ধরনের খাবার খেলে বা কিভাবে চললে আসলে এটা প্রিভেন্ট করা যেতে পারে, বা আরেকটা বিষয় হচ্ছে ট্রিটমেন্ট আমরা কি নিতে পারি এই সময়টাতে স্যার? হ্যাঁ, এই যে মানে সামনে যে যদি বন্যা আসে, তাই না, আমি যেটা বলেছি অধিকতর পানির প্রবাহ, তাই না, বন্যা আসলে তো আমরা তো পানি খাবো, আমাদের যে গ্যাস্ট্রোএন্টেরিনের সাথে তো খাওয়ার সম্পর্ক। এখন আমরা আর বন্যার সময় তো নিরাপদ পানি পাওয়া দুরূহ, নিরাপদ খাদ্য পাওয়া দুরূহ। আপনার বন্যার সময় আপনি মনে করেন যে আপনার শাকসবজি খেলেন, শাকসবজিটার মধ্যে বন্যার পানি ঢুকে আছে, ওখানে অনেক আবর্জনা আছে, সবজিটা আপনি ধুবেন কীভাবে? ভালো পানিও নাই, ভালো পানি হলে অতটুকু ওইভাবে পরিষ্কার করা যাবে না, তার সাথে অর্গানিজম চুলো কোথায়, সবই তো সমস্যা। যার ফলে আপনার বন্যার সময়, এই কারণে বন্যার সময় আপনার গ্যাস্ট্রোএন্টারাইটিসটা বেশি হয়, লুজ মোশনটা বেশি হয়। বিশেষ শুধু বন্যায় না, আমরা যদি এখনকার কথা বলি, গরমের মধ্যেও কিন্তু অনেকের এই সমস্যাটা হয়, আপনি যেটা বলছিলেন হ্যাঁ, স্যার। আমরা এই গরমের বিষয়গুলোতে আরো একটু জানবো স্যার। তার আগে একটা ছোট বিরতি আছে স্যার, বিরতি নিয়ে এসে আমরা আমাদের আজকে গরমের আরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটা বিরতি নিচ্ছি স্যার। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম গরমের স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টি নিয়ে। আমাদের সাথে ফয়জুল ইসলাম স্যার আছেন। স্যার, যাওয়ার আগে আমরা কিন্তু অনেকগুলো বিষয় কথা বললাম, হিটওয়েভ কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, গ্রিন হাউস ইফেক্টের একটা বিষয় ছিল, এবং পরিবেশের যে এই বিষয়টাতে। এখানে স্যার একটা কথা আমরা বলছিলাম যে গরমে কিন্তু অনেক জায়গাতে দেখা যায় লুজ মোশন বা পেট খারাপের একটা বিষয় থাকে। এই কারণগুলো কি থাকে, এবং সেই সাথে আমরা কিভাবে আসলে কি খাবার দাবার খেতে ঠিক রাখতে পারি, বা অন্য কোন ট্রিটমেন্ট নিতে হবে কিনা, এই বিষয়ে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। তোমার এই খুব ব্যবহারিক একটা প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ, যে গরমের সময় কিন্তু আমার লুজ মোশন হয়ে থাকে অনেক সময়। ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারে অনেক সচেতন হতে হবে। গরমের সময় খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক সচেতন হতে হবে। এই কারণে যে গরম যখন হয়, বডি যখন হিটেড হয়ে পড়ে, তখন কিন্তু বডির মেটাবলিক যেগুলো অ্যাক্টিভিটিটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। সুতরাং আমি খাওয়া দাওয়া খেতে হবে কি, যেগুলো সহজ পাচ্য খাওয়া দাওয়া। এই গরমের মাঝে যদি আপনার তেহারি, বিরিয়ানি, কাচ্চি এগুলো খান, তাহলে তো এগুলো পেট সইবে না, বডি সইবে না। সুতরাং এগুলো, এই ধরনের খাওয়া থেকে দূরে থাকতে হবে, যেগুলো সহজ পাচ্য, শাকসবজি, মাছ সহজে হজম হয়, এই খাওয়াগুলো খেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই গরমের সময় আপনি বাইরে যত আপনি অনেক জুস খেয়ে ফেলছেন, এই যে আখের রস, তার বাইরে পেঁপে রাখা আছে, বাইরে তরমুজ রাখা আছে, এগুলো খেয়ে ফেলছে, খেয়ে ভালো লাগতেছে, আপনার ঠান্ডা লাগতেছে, চিনি দিয়ে শরবত, তো এগুলো কিন্তু আনহাইজেনিক, ওইটার সাথে কিন্তু অনেক জীবাণু থাকতে পারে, এগুলোর সাথে জীবাণু চলে গেছে পেটে, তারপর আপনার লুজ মোশন হতে থাকে। এগুলো খাওয়া দাওয়া ব্যাপার সব কিছুতে আপনার সচেতন, এগুলো খাচ্ছেন না, তারপরেও লুজ মোশন হতে পারে। কেন হতে পারে? গরমের কারণে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যে ভাইরাসগুলো আছে, এগুলো আমি বারবার ভাইরাসের কথা চলে আসছে, এগুলো রিপ্লিকেট হলে গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে। সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে গরমের সময় খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনার যত্র আপনার পানীয় জিনিস খাওয়া যাবে না, যত বাইরের জিনিস, আনহাইজেনিক অবস্থায় রাখা জিনিস খাওয়া যাবে না, সহজপাচ্য ছাড়া কঠিন গুরুপাক খাওয়া যাবে না। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনার গরম থেকে আপনার বাসায় এসে গরমের মাঝে ফ্রিজটা খুলে গদ করে 2 গ্লাস ফ্রিজে ঠান্ডা পানি খেয়ে ফেললেন,
এইটা করা যাবে না। বাইরে থেকে এসে গরম লাগছে, আপনার সরাসরি শাওয়ারে চলে গেলেন, গোসল করে ফেলেন, এটা করা যাবে না। বাসায় এসে একটু বিশ্রাম নেন, একটু অ্যাডজাস্ট হন, তারপর আস্তে আস্তে আপনি পানি খাওয়া যা করার তাই করেন। সুতরাং এখানে সচেতনতা, আসলে আমরা যে এত কথা টেলিভিশনে বলি, প্রায় সব কথাতেই কিন্তু একটা শব্দ চলে আসে যে সচেতনতা। যত বেশি অ্যাওয়ারনেস ভেরি ইম্পর্টেন্ট। যত বেশি সচেতন হবেন, তত বেশি আপনি রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। সুতরাং এই হচ্ছে এই গরমে এইভাবে অ্যান্টারাইটিস হতে পারে। অ্যান্টারাইটিস হয়ে গেলে আপনি কি করবেন? হয়ে গেলে আপনি কি করবেন? আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হয়ে যাবেন, নাম্বার 1। অ্যান্টারাইটিস হলে পরে কি হয়, শরীর থেকে পানি অংশ চলে যাচ্ছে, এই পানিটা আপনি রিপ্লেস করবেন। যদি প্রেশার নর্মাল থাকে তাহলে আপনার এই স্যালাইন ওয়াটার খেয়ে, ডাবের পানি, স্যালাইন এগুলো খেয়ে রিপ্লেস করবেন। আর যদি দেখা যায় প্রেশারটা কমে গেছে, তখন আপনার ইন্ট্রাভেনাস ফ্লুইড দিবেন, তাই না? এইখানেও আবার চট করে আপনি অ্যান্টিবায়োটিক, মেট্রোনিয়াল এগুলো খাবেন না। এগুলো খাবেন কখন? যখন রেজিস্টার্ড ফিজিশিয়ান যখন প্রেসক্রাইব করবেন, তখন এগুলো খাবেন। আর লুজ মোশনটাকে বন্ধ করে দেওয়ার জন্য কিছু ওষুধ আছে, ওগুলো খাবেন না। দেখা যাবে যে লুজ মোশনটা আপনার যদি রিপ্লেসমেন্টে থাকেন, 1-2 দিন পরে লুজ মোশনটা চলে যাবে। রিপ্লেসমেন্ট হচ্ছে না, রিপ্লেসমেন্ট না হলে কিন্তু আপনি প্রেশার কমে যেতে পারে, আপনার শকে চলে যেতে পারেন। যেটা দরকার সেটা হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্টটা। এই হবে এই অ্যান্টারাইটিসের আপনার চিকিৎসা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের একটু বিষয়টাতে আসি। অনেকের যে স্কুল কিছুদিন বন্ধ রেখেছিল হিট ওয়েভের জন্য, আবার খুলে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চাদের স্কুলে গিয়ে আবার এই বাইরের টেম্পারেচারে যেহেতু যাচ্ছে, তার এক্সপোজারে যাচ্ছে, তাদেরও অনেক ধরনের অনেক সমস্যাগুলো হচ্ছে। স্যার সেইখানে যদি স্যার কিছু বলেন যে কিভাবে তাদেরকে সুস্থ রাখা যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন। হিট ওয়েভের প্রিসিপিটিং ফ্যাক্টর কারা? প্রিসিপিটিং ফ্যাক্টর কি? এগুলো আমি একটা অ্যালফাবেটিক অর্ডারে বলি, AEIOU, আর তো হচ্ছে ABC। এতে হচ্ছে এক্সট্রিম অফ দি এজ, বাচ্চাদের এবং বুড়োদের। বাচ্চারা এবং বুড়োরা কিন্তু থার্মোস্টেট রেগুলেশনটা ঠিক মতো এস্টাবলিশড হয় না, বা ইমিউনিটি কম থাকে। সুতরাং তারা কিন্তু বেশি ভালনারেবল। হচ্ছে যারা এক্সস্টিভ ওয়ার্ক করে, যারা এক্সপোজারে বেশি থাকে। হচ্ছে যারা ইলিগেল কেমিক্যাল মেডিকেশন নেয়, তাদের বেলায় কিন্তু এগুলো বেশি হয়। ও হচ্ছে ওবেসিটি, প্রেগনেন্সি, এদের কিন্তু হিট স্ট্রোকটা বেশি, হিট ওয়েভের ইফেক্টটা বেশি হয়। হচ্ছে সামটাইমস আনডিটেক্টেড থাকে না। আরেকটা বলি ABC, অ্যাথলেটদের বেশি হয়। বিতে যারা বিজনেস ইন লাইফ, জীবনে ব্যস্ততা যাদের খুব বেশি, তাদের হয়। সি হচ্ছে যারা কমরবিড সিচুয়েশনে থাকে, যার হাইপারটেনশন আছে, CKD আছে, স্কিন হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস, মেলাইটাস আছে, এদের বেলায় হিট ওয়েভের ইফেক্টটা বেশি হতে পারে। সুতরাং এই প্রিসিপিটিং ফ্যাক্টরগুলো যদি না থাকে, যাতে না থাকে, থাকলেও এগুলোকে যাতে কার্টেল করে আমরা সুন্দরভাবে চলি। যেমন বাচ্চাদের কথা বলেন, বাচ্চাদের ব্যাপারে এবার খুব সচেতন থাকতে হবে। এই চেইনগুলো যেন চটচট করে যেন না হয়। বাচ্চাদের স্কুলে যাইতে দিবেন না। স্কুলে গেলে তাকে ওইভাবে লুজ যে টাইট ফিট, এই টাইটুই লাগায় যাবে, এগুলো যেন না হয়। হালকা ড্রেস হবে, পাতলা ড্রেস হবে, তাই না? সাদার মতো ড্রেস হবে। তার ঘাড়ে অনেক ওজন টোজন দিয়ে নেওয়ার দরকার নাই। তার সাথে তাকে কিছু লবণ পানি টানি এগুলো বোতলে করে দিয়ে দেন। ফুডটা ভালো করে দিয়ে দিতে হবে বাসা থেকে। হ্যাঁ, এবং বাইরের খাবার যাতে এই সময় আসলে না খায় বাচ্চারা, যেটা করে সাধারণত। গতকালকে একটা হিস্ট্রি থেকে স্যার একটু বলি যে গতকালকে যেহেতু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, এবং সামনে আমরা যেহেতু বৈশাখ মাসে সবসময় কিন্তু আমরা কালবৈশাখীর বিভিন্ন জায়গায় ঝড় হয়, এবং গতকালকে বজ্রপাতের বিষয়টি ছিল। এই সময়টিতে অনেকে দেখা যায় ঘরের বাইরে থাকেন এবং অনেক ধরনের অ্যাক্সিডেন্ট এই সময় হয়। এখান থেকে যদি একটু বলেন যে স্যার এই জায়গাটাতে আসলে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায়। বজ্রপাতের ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে কিন্তু বজ্রপাতে মানুষ মারা যায়, তাই না? আর বজ্রপাতে কিভাবে নিজেকে প্রোটেকশন করতে হবে এটাও কিন্তু জানা না, গাছের নিচে চলে আসে। গাছের নিচে চলে আসলে গতকালকেও কিন্তু স্যার অনেকে মারা গিয়েছে বজ্রপাতে। গাছের নিচে চলে আসলে কিন্তু থ্রেটেন। গাছের আগায় একটু হলো, লাগলো, পুরো গাছটা ইলেকট্রিফাইড হয়ে গেল, আপনার গাছের নিচে আসেন, আপনি মরে যাবেন, তাই না? যে ফ্রি জায়গায় থাকতে হবে। ফ্রি জায়গায় মানুষ তো মনে করি ফ্রি জায়গায় তখন থাকে না, স্বাভাবিক। বজ্র হইলেও চটে দূরে আড়াল করার জন্য চলে আসে। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে এইভাবে সচেতন থাকতে হবে। মানুষ যাতে ফ্রি জায়গায় থাকলে কিন্তু বজ্রপাত তার উপর পড়ে না, তাই না?
এই আর কি। আরেকটা হচ্ছে স্যার, যেহেতু প্রচন্ড মানে বজ্রপাতের বিষয়গুলোতে যখনই এরকম ধরনের সিচুয়েশন দেখা যাবে বা এই ধরনের, তখনই মনে হয় আসলে বাসার দিকে চলে যাওয়া বা সেফ সাইডে হ্যাঁ হ্যাঁ কোথায় না চলে বের আসাটাই হওয়াই ভালো আর কি। না বের ওঠা ভালো। বজ্রপাতে আগে তো একটু বুঝতে পারা যায়। যদি বলে বিনা মেঘে বজ্রপাত, একটা কথা আছে না, তো এখন অনেক সময় কিন্তু অল্প সময় অনেক সময় কিন্তু বোঝা যায় যে বজ্রপাত, একটু আগে আগে একটু আওয়াজ হয়, একটু এই হয়, মেঘের সাথেই তো বজ্রপাত হয়। বিনা মেঘে বজ্রপাত এটা একটা আনকমন রেয়ার জিনিস, কিন্তু মেঘের সাথেই বজ্রপাত হয়। মেঘের একটা গুড়গুড় ধ্বনি থাকবে, তারপর হবে একটু একটু, তখন বাসা থেকে বের না হয় ভালো। ভালো। এখানে স্যার একটা বিষয়, যেহেতু আমরা গরম নিয়ে কথা বলছিলাম, তো গরমে দেখা যায় কি স্যার, বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে চিনি জাতীয় শরবতগুলো বেশি খাচ্ছি, কিন্তু আসলে উচিত ছিল যে লবণ জাতীয় জিনিসগুলো বেশি খাওয়া। এই বিষয়টাতে বলেন যে অনেক বেশি মাত্রায় চিনি দিয়ে শরবত খাওয়া, এগুলো কি আসলে হাইজেনিক কিনা, বা এগুলো আসলে না, স্বাস্থ্যের জন্য এগুলো কতটুকু হাইজেনিক ঠিক? না। একেবারে লবণ, শুধু লবণ দিয়ে খেলে কিন্তু লবণটা আবার অ্যাবজর্বও হয় না। লবণকে অ্যাবজর্ব করার জন্য একটু একটু সুগার দিতে, অল্প। বেশি সুগার তো খেয়ে আপনার যার যার বলা যায় না, যার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস না থাকলে অনেকে ডায়াবেটিস তো আনডিটেক্টেড থাকে। ডায়াবেটিস কিন্তু অনেকেই কিন্তু এই আমাদের কাছে ধরা পড়ে প্রায় 30 বছর 40 বছর বয়সে, না আমার ডায়াবেটিস নাই, ডায়াবেটিস না হওয়ারই কথা 30 বছর, কিন্তু ব্লাড সুগার মেপে দেখি তার ডায়াবেটিস। এটা কিন্তু অনেক আনআইডেন্টিফাইড কেস আছে। এর মধ্যে উনি চিনি বেশি খেয়ে ফেলো, দেখা যায় ডায়াবেটিকে আবার সমস্যা হয়ে গেছে। তো চিনি নিবে, অল্প করে নিবে আর কি। আর এখানে আরেকটা হিস্ট্রি আছে স্যার, যে রিসেন্টলি দেখা গেছে যে স্যালাইন অতিরিক্ত মাত্রায় খেয়ে অনেক বাচ্চারাও কিন্তু মারা গেছে। দেখা যাচ্ছে যে পরিমাণটা দিয়ে বানাতে বলা হয় আমাদেরকে, সেগুলো অতিরিক্ত বেশি দিয়ে সব কিছুতে আসা, সব কিছুই আপনার সচেতনতা, সব কিছুই আপনার পরিমাণটা পরিমিত হতে হবে। আপনি স্যালাইন খাওয়া শুরু করলেন, তখন তো লবণের অ্যাক্সেস হয়ে যাবে। লবণ তো বডিতে অ্যাক্সেস হয়, লবণ তো একটা টক্সিক প্রোডাক্ট, বিষাক্ত জিনিস। স্যার এখানে যদি একটু আপনি শেয়ার করে দেন, যেহেতু দর্শকরা আমাদেরকে দেখছে এবং আপনাকে দেখছে, যে স্যালাইনটা আসলে কখন খাওয়া উচিত এবং কাদের খাওয়া উচিত, এবং অতিরিক্ত না খাওয়া যে কখন উচিত, সেই জিনিসটা যদি একটু আমাদের সাথে মানে স্যালাইন খাওয়া উচিত আপনার যখন বডি থেকে যখন ফ্লুইড বের হয়ে যাবে তখন। বডি থেকে ফ্লুইড বের কি ঘামের মাধ্যমে, ঘামের মাধ্যমে, লুজ মোশনের মাধ্যমে। আপনার ঘাম হলো না, লুজ মোশন হলো না, আপনি স্যালাইন খেয়ে ফেলেন, তা হবে না। খেলেও হলো 1 কাপ আধা কাপ এরকম খেতে পারেন। যদি আপনি মনে করেন যে লুজ মোশন যদি একবার হয়, তাহলে হয়তো এক গ্লাস স্যালাইন খেলেন। এদিকে স্যালাইনও খাবেন, ওদিকে আবার পটাশিয়ামের জন্য কিন্তু ডাবের পানিও খেতে হবে। ডাবের পানি কিন্তু পানিতে কিন্তু সোডিয়াম থাকে না, পটাশিয়াম থাকে। পটাশিয়াম ফ্লুইড যখন বডি থেকে বের হয়ে যাবে, তখন সোডিয়ামও যাবে, পটাশিয়ামও যাবে। পটাশিয়াম রিপ্লেসমেন্ট করার জন্য ডাবের পানি, আর সোডিয়াম রিপ্লেসমেন্ট করার জন্য স্যালাইন। এটা তো একেবারে মাপঝুক করে তো খাওয়া যায় না। কতটুকু, যেমন আইসিডিডিতে হয়তো আপনার মাপ আছে যে এতটুকু, ওদের একটা সিস্টেম আছে কালেকশন করে রাখার স্টুলটা, ওইভাবে তো বাসা বাড়িতে সম্ভব না। আপনি একটা আইডিয়া, একবার গেলে এক গ্লাস খেলেন, একবার গেলেন আপনি 3-4 গ্লাস খেয়ে ফেলেন, তা যেন না হয়। এইটাই আমাদের মনে রাখতে হবে আর কি। আর ফ্লুইড লসটা হলো না, আপনি স্যালাইন খেয়ে ফেলেন, এইরকম যেন না হয়ে থাকে। আপনার যদি প্রেশার রোগী হয়ে থাকেন, আপনার যদি হাইপার টেনশন থাকে, আপনার যদি স্কিন হার্ট ডিজিজ থাকে, আপনার সিকিউরিটি থাকে, তখন তো এগুলো সমস্যা। না, অনেক ধন্যবাদ স্যার। আর এখানে একটা ব্যাপার এখানে বলার আছে যে স্যার, মানে অতিরিক্ত স্যালাইন খেলে যেহেতু সোডিয়ামের পরিমাণ বা লবণের পরিমাণটা শরীরে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্যার ব্লাড প্রেশারও তো তখন মাত্রায় অনেকটাই বেড়ে যায়। সো আমরা যেহেতু স্যার আজকে গরমের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং অনেক দিন ধরেই কিন্তু গরমের হিট ওয়েভটা চলছে। আপনি কিন্তু শুরুতে একটা কথা বলছিলেন যে হিট ওয়েভ সাধারণত থাকার কথা ছিল 2 থেকে 5 দিন, কিন্তু আমাদের প্রায় 1 মাস ধরে চলছে। তো এই জন্য শারীরিক বিভিন্ন অবস্থার অবনতিটাও কিন্তু অনেক বেশি মাত্রায় হচ্ছে। তো এই অবস্থার অবনতি থেকে আমরা যাতে নিজেদেরকে ঠিক রাখতে পারি, সেটার জন্য যেহেতু একদম শেষ পর্যায়ে আছি স্যার, সার্বিক এবং শেষ কোনো পরামর্শ যদি থাকে দর্শকদের উদ্দেশ্যে। সার্বিক পরামর্শ হচ্ছে, এগুলো একটা প্রাকৃতিক একটা দুর্গতি, এগুলাকে বাধা দেওয়ার কোনো সিস্টেম নেই। তবে এগুলো থেকে আমি সবার জন্য বলবো, দর্শকদের জন্য বলবো, এগুলো থেকে আমাদের একটু বেঁচে থাকতে হবে। যেমন অতি সুন্দর, অতি কমন জিনিস যে শীতকালে যখন শীত বেশি পড়ে, তখন তো আমরা অনেক কাজকর্ম কমিয়ে দিই, বাইরে যাই না। এইখানে মনে করতে হবে এটা একটা প্রাকৃতিক একটা চলে আসছে, আপনাদেরকে সব অনেক কাজকর্মতে আপনার যাওয়া যাবে না, বাইরে বের হওয়া বেশি যাবে না, অল্পক্ষণের জন্য বের হয়ে বেশি কাজ করে চলে আসতে হবে, অনেক কাজগুলো একটু একটু করে। মানে এটা আপনার একটা লস টাইম দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যেভাবে আমরা বলেছি সেইভাবে চলাফেরা করা, বাইরে যাওয়া, খাওয়া দাওয়া ওইভাবে চলতে হবে। এবং প্রাকৃতিক তো সাইকেল, এতে ঘুরতে থাকে। একসময় দেখা যায় হ্যাঁ কতদিন থাকবে, আর তারপর দেখা যাবে যে একসময় এটা আবার নর্মালি চলে আসছে।
নর্মালি চলে আসলো যে আবার যা আগামীতে আসবে না তা না, আবার আগামীতে আসবে। এইভাবে আপনার প্রকৃতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য স্যার। ধন্যবাদ ডক্টর মৌলি। এই বাংলা ভিশনের দর্শকদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম যে গরমের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, এবং সেই সাথে আমরা কিন্তু হিটওয়েভের যে সমস্যাগুলো থেকে কি কি প্রবলেম হতে পারে সেটা নিয়েও স্যার কিন্তু প্রতিরোধের অনেকগুলো বিষয় তুলে ধরেছে, এবং সেই সাথে যারা বাচ্চারা স্কুলে যাচ্ছেন তারাও অনেকগুলো প্রিভেন্টিভ মেজার নিয়ে যাতে বাচ্চাদেরকে স্কুলে পাঠান। এবং বৃষ্টিরও একটা বিষয় ছিল, এই সময়টাতে অনেক ধরনের সমস্যা হয়, সেগুলো থেকে নিজেদেরকে প্রতিরক্ষার জন্য যা যা বলা হয়েছে সেগুলো যদি মেনে চলেন, আশা করি দর্শক আপনারা ভালো থাকবেন। আবারও দেখাবো আগামী পর্বে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।